আসসালামু আলাইকুম। আমার নাম আহনা ফেসান হাকিম, ওর নাম রাফিয়াল হাসান, ওর নাম আয়ান রহমান। আমরা তিনজন মিলে এই বড় প্রজেক্টটি করেছি। আমাদের প্রজেক্টের নাম কোভেনেবল সিটি বা কাঙ্ক্ষিত শহর। আমরা এই প্রজেক্টে বিশ্বের কিছু বড় সমস্যা যেমন খাদ্যের সমস্যা, পানির সমস্যা, বর্জ্য ব্যবস্থার সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। আমরা এখানে একটি স্কুল রেখেছি, একটি জৈব সারের কারখানা রেখেছি, একটি প্লাস্টিক রিসাইক্লিং ফ্যাক্টরি রেখেছি, একটি এক্সক্লুসিভ টাওয়ার রেখেছি, এখানকার কর্মচারীরা এখানে বাস করবে, একটি কৃষি বিদ্যুৎ রেখেছি, একটি উলম্ব খামার রেখেছি। এখন সক্রিয় কেউ মনে করবে যে কৃষি বিদ্যুতের কি দরকার। কৃষি বিদ্যুতের দরকার হলো এখন সূর্যের আলোর তাপ এত হয়ে গেছে যে গাছরা আর পেরে উঠতে পারে না, এই জন্য তাদের বৃদ্ধির সময়ও থাকে না। এই জন্য তাদের উপর যদি আমরা সোলার প্যানেল বসাই দিই তাতে তারা অর্ধেক সময় সূর্যের আলো পাবে এবং অর্ধেক পাবে না। এটাই তাদের জন্য যথেষ্ট। কিন্তু আমাদের অনেকের মনে হবে যে এতে তাদের ছায়া হচ্ছে, তাদের বৃদ্ধি হবে না, কিন্তু বরং তাদের আরো বৃদ্ধি হবে এবং সাথে যদি সোলার প্যানেল থাকায় আমাদের বিদ্যুৎ উৎপন্ন হবে। এটা 20 থেকে 25 বছর থেকে আমাদেরকে অনেক সাহায্য করবে। তার পাশে আছে উলম্ব খামার। উলম্ব খামার হলো ছোট জায়গায় লম্বালম্বি চাষ করার একটি প্রক্রিয়া। এই উলম্ব খামারে আমরা মাটি ব্যবহার করা যাবে না। আমরা যে গাছের শিকড় থাকে সেই শিকড়গুলো আমরা পানির এই পাইপের সাথে দিয়ে দিব। যখন এখান দিয়ে মাছও চাষ করতে পারবো। আমরা মোটর রেখেছি, কারণ মাছ চাষ করলে মাছ যে বর্জ্য ছাড়ে সেটি গাছ খায়, আবার সেই গাছ যে বর্জ্য ছাড়ে সেটি মাছ খায়। ঠিক এইভাবে দেখেন, এই যে এখানে মাছ সেই বর্জ্য থাকছে, এটি নিয়ে ওখানে যে আবার সেটি গাছে থেকে দিয়ে আবার সেটি এখানে আছে। এভাবে গাছ পুষ্টি পাচ্ছে। আমরা এখানে দেখা যাচ্ছে যে অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ছাদ ফাঁকা থাকে। এই জন্য আমরা এখানে গার্ডেনিং করেছি, রুফটপ গার্ডেনিং। এখানে একটি মাঠ আছে, এই মাঠে আশেপাশে ছেলেমেয়েরা খেলতে পারবে। স্কুল বন্ধ থাকলে আশেপাশে ছেলেমেয়েরা খেলতে পারবে। এই স্কুলের সামনে একটি স্যানিটাইজেশন গেট থাকবে। এটা শুধু করোনার জন্য না, এটা বিভিন্ন সময় বিভিন্ন রোগের জন্য এই স্যানিটাইজেশন গেট। এখানে আমরা সব জায়গায় 2টি করে ডাস্টবিন রেখেছি। একটি হলো পচনশীল বর্জ্য, আরেকটি হলো প্লাস্টিক বর্জ্য। এইটাতে আমরা প্লাস্টিক ফেলবো এবং পচনশীল ফেলবো। এই ছিল আমাদের প্রজেক্ট। থ্যাংক ইউ আমাদেরকে দেখার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের প্রজেক্টের নাম হলো ন্যাচারাল ফার্মিং। তো এই প্রজেক্টের মাধ্যমে আমরা দেখিয়েছি কিভাবে ভার্টিক্যাল ফার্মিং এর বিভিন্ন পদ্ধতি যেমন অ্যারোপনিক্স, হাইড্রোপনিক্স, অ্যাকোয়াপনিক্স, বটল ফার্মিং ইত্যাদি দেখিয়েছি। তো 2050 সালে পৃথিবীর সকল উন্নত দেশে 70% খাদ্যের উৎপাদন পরিমাণ বাড়াতে হবে এবং উন্নয়নশীল দেশগুলোতে 100% খাদ্যের উৎপাদন পরিমাণ বাড়াতে হবে। সেই অনুযায়ী 2005 থেকে 7 সালের মধ্যে সকল উন্নত দেশগুলো তাদের 2005 থেকে 7 সালের মধ্যে পাওয়ারটি রিপোর্ট অনুযায়ী সকল দেশ তাদের অধিকাংশ জমি চাষাবাদের জন্য ব্যবহার করে ফেলেছে। তাই ভার্টিক্যাল ফার্মিং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি হতে পারে আমাদের এই পৃথিবীতে। সর্বপ্রথম আকাশে আসে যাক ভার্টিক্যাল ফার্মিং। ভার্টিক্যাল ফার্মিং এ আমরা স্তরে স্তরে অধিক পরিমাণে ফসল উৎপাদন করতে পারি। এই ক্ষেত্রে আমরা মাটি, পানি এবং আলো ব্যবহার করছি। এখানে দেখিয়েছি আমরা মাটির সাহায্যে ফসল উৎপাদন করি। তবে যেহেতু আমরা পর্যাপ্ত পরিমাণে বদ্ধ স্থানে প্রাকৃতিক আলো পাই না, তাই আমরা সোলার প্যানেলের সাহায্যে এলইডি লাইট জ্বালিয়েছি এবং যার মাধ্যমে আমরা গাছগুলোকে বৃদ্ধি করার চেষ্টা করছি। এরপর আমাদের টপিক হল বটল ফার্মিং। বটল ফার্মিং এমন একটি পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা বোতল বা প্লাস্টিকের বোতলে চাষাবাদ করি। এই পদ্ধতির জন্য আমরা প্লাস্টিকের বোতলের উপরাংশ কেটে নেই এবং পরবর্তীতে সেখানে আমরা মাটি এবং সেচ ব্যবস্থার সাহায্যে আমাদের প্রয়োজনীয় ফসল উৎপাদন করি। এই ক্ষেত্রে আমরা লেটুস, টমেটো, ছোট ছোট শাকসবজি, ফলমূল, মশলা, ঔষধি গাছের বীজ ইত্যাদি বপন করে থাকি। এই পদ্ধতির সুবিধা হলো এখানে কোনো প্রকার জমির অপচয় হয় না। আমাদের পরের টপিক হলো অ্যারোপনিক্স। অ্যারো অর্থ বায়ু এবং পনিক্স অর্থ কৃষিকাজ। অর্থাৎ এখানে আমরা বুঝিয়েছি অ্যারোপনিক্স মানে বায়ুতে কৃষিকাজ। এই পদ্ধতিতে গাছের মূলগুলো বাতাসে ঝুলন্ত অবস্থায় থাকে, যার ফলে এখানে বিভিন্ন পানির সাথে পুষ্টি উপাদান যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ইত্যাদি গাছের মূলে স্প্রে করার মাধ্যমে আমরা গাছগুলোকে বৃদ্ধি করে থাকছি। এই ক্ষেত্রে আমরা কোনো প্রকার মাটির ব্যবহার করছি না। এই পদ্ধতিটি 1920 শতকের দিকে উদ্ভাবিত হয় এবং এই পদ্ধতি উদ্ভাবিত করেন গবেষক ফ্রিটজ ওয়ার্নার 1929 সালে মূলে শুধুমাত্র দ্রবণ স্প্রে করার মাধ্যমে।
এই পদ্ধতিতে আমরা কোনো প্রকার যেহেতু মাটির ব্যবহার করছি না, সেই ক্ষেত্রে সাধারণত জমিতে আমরা যে মাটি ব্যবহার করি সেই ক্ষেত্রে অনেক ধরনের পোকামাকড় দেখা যায়। এখানে মাটির ব্যবহার না থাকায় গাছের কোনো ক্ষতি হচ্ছে না এবং কোনো প্রকার পোকামাকড় দেখা যাচ্ছে না। আমাদের এর পরের টপিক হলো হাইড্রোপনিক্স। এই পদ্ধতির মধ্যে আমরা মূলত জানতে চেয়েছি যে এর মধ্যে আমরা মাটি ব্যবহার না করে শুধুমাত্র পানি এবং গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান ব্যবহার করে আমরা এখানে ফসল উৎপাদন করছি। শুরুতে বলা যাক, এখানে আমরা একটি পাইপের মাধ্যমে এখানে আমরা একটি ট্যাঙ্ক দিয়েছি যেটা একটি পাইপের মাধ্যমে কানেক্টেড। এই পাইপটির মধ্যে আমরা পানি এবং গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান রাখা আছে। গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদানের মধ্যে কিছু পুষ্টি উপাদান হলো তার নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি। এই পাইপের মধ্যে সেই উপাদানগুলো মিশ্রিত আছে এবং সেটি এই পাইপের মাধ্যমে উদ্ভিদের গোড়ার কাছে পৌঁছাচ্ছে এবং একইভাবে বাকি উদ্ভিদের কাছে পৌঁছাচ্ছে। আমাদের যে অতিরিক্ত পানিটি আছে সেটি আবার এই পাইপের মাধ্যমে আবার ট্যাঙ্কিতে রিইউজ করার জন্য আসবে। এই প্রক্রিয়াটি নতুন নয়, এটি বহু বছর পুরনো। 600 খ্রিস্টপূর্বে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান এখন পর্যন্ত প্রাচীনতম হাইড্রোপনিক্সের একটি উদাহরণ। 1627 খ্রিস্টাব্দে শিল্পা শ্রীরাম বইয়ে প্রথম হাইড্রোপনিক্স নিয়ে আলোচনা করা হয়। 1929 খ্রিস্টাব্দে ডক্টর উইলিয়াম গেরিক ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে টমেটো চাষ করে দেখান যে আমরা এখানে মাটির চেয়ে পানি ব্যবহার করলে উদ্ভিদের বৃদ্ধিতে গ্রোথ দেখা যেতে পারে। এবং 1960-এর দশকে মহাকাশের নাসার কর্তৃপক্ষ খাদ্য উৎপাদনের জন্য হাইড্রোপনিক্স নিয়ে গবেষণা শুরু করেন। আমাদের পরের টপিক হলো অ্যাকোয়াপনিক্স। অ্যাকোয়াপনিক্সের মধ্যে আমরা মূলত মাছ চাষ এবং সবজি চাষ একসাথে করতে পারছি। শুরুতে বলা যাক মাছ চাষ। আমরা এখানে মাছ চাষ করছি, এখানে একটি ট্যাঙ্ক আছে যার মধ্যে মাছ আছে। এই মাছ চাষের জন্য আমাদের প্রয়োজন অক্সিজেন। এই অক্সিজেন আমরা এয়ার পাম্পের মাধ্যমে দিচ্ছি, আর এই এয়ার পাম্পটি কানেক্টেড হলো আমাদের এই সোলার প্যানেলের মাধ্যমে। সোলার প্যানেল থেকে আমরা ইলেকট্রিসিটি ব্যবহার করে এয়ার পাম্প চালাচ্ছি। আমাদের এরপরে হলো ফসল উৎপাদন। এর জন্য আমরা জানি আমাদের মাছের বর্জ্য হলো উদ্ভিদের জন্য একটি প্রয়োজনীয় পুষ্টি উপাদান। এই পুষ্টি উপাদানটি আমরা একটি পাইপের মাধ্যমে আমরা জানি আমাদের মাছের বর্জ্য হলো উদ্ভিদের জন্য একটি প্রয়োজনীয় পুষ্টি উপাদান এবং সেই মাছের বর্জ্যটি সাধারণত পুকুরের পানিতে মিশ্রিত থাকে। আমরা তার জন্য এই পুকুরের পানিটি আমরা গাছের বৃদ্ধির জন্য ব্যবহার করছি। আমার নাম সাদ এবং আমার টিমমেটের নাম আলামিন। 68 অ্যানুয়াল সায়েন্সে আপনাদেরকে স্বাগত এবং আজ আমরা আমাদের প্রকল্পটি উপস্থাপন করতে এসেছি, যার বিষয়বস্তু হলো জলবিদ্যুৎ শক্তি। এটি একটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস যা পানির প্রবাহকে কাজে লাগিয়ে শক্তি উৎপন্ন করে। এটি হলো পরিবেশ বান্ধব এবং এটি কার্বন ডাই অক্সাইড ও কোনো ক্ষতিকর গ্যাস নির্গত করে না। এটি একবার স্থাপন করা হলে দীর্ঘ সময়ের জন্য এটি কাজ করবে এবং এটি খরচ সাশ্রয়ী অনেক কম এবং এটির মাধ্যমে আমরা সহজেই, যেখানে বিদ্যুতের চাহিদা বেশি কিন্তু বিদ্যুৎ কম, সেখানে আমরা এই বিদ্যুৎ সেখানে আমরা সরবরাহ করতে পারি। এই প্রকল্পটি আমাদের শিখিয়েছে যে কিভাবে বিদ্যুৎ উৎপাদনের কার্যকারী ভূমিকা রাখে। এটা হচ্ছে পাহাড়, এটা হচ্ছে নদী, এটা হচ্ছে বাড়ি। এখানে রেইন ওয়াটার মাধ্যমে বৃষ্টির পানির মাধ্যমে ঝুম পদ্ধতিতে কৃষিকাজ করা হয়েছে। আমাদের প্রজেক্টের নাম অটোমেটিক স্ট্রিট লাইট। আমাদের রাস্তায় যে ল্যাম্প পোস্টগুলো থাকে সেগুলো সাধারণত ম্যানুয়ালি অন অফ করা লাগে, কিন্তু দেখা যায় দিনের বেলা যারা লাইটের এমপ্লয়াররা থাকে তারা দেখা যায় দিনের বেলা লাইট অফ করতে ভুলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের বিদ্যুৎ অপচয় হয়। কিন্তু আমার এই টেকনোলজিতে বিদ্যুৎ অপচয় হবে না। এটা অটোমেটিক অন্ধকার পাইলে অটোমেটিক অন হয়ে যাবে এবং আলো পাইলে অটোমেটিক অফ হয়ে যাবে।
সেক্ষেত্রে আমাদের প্রাকৃতিক সম্পদ যেমন গ্যাস, কয়লা, তেল ইত্যাদি বাঁচবে। আর প্রাকৃতিক সম্পদ বাঁচলে আমাদের বিদ্যুৎ কম উৎপাদন করলেও হবে। এখানে আছে গ্রিন হাউস, এখানে গাছের চাষ হয়। এখানে আমাদের প্রকৃতির যে বায়োডনের যে তাপটি আছে সেটি আটকে রাখতে পারে। এখানে আছে ক্যাটেল শেড, এখানে গরু এবং ছাগল একসাথে এখানে থাকে এবং এখানে রয়েছে একটি বাগান। এই জায়গায় ফল ফুল এগুলি চাষ হয়। এই জায়গায় আছে একটি লাইভ স্টক এন্ড ক্রপ, এটাকে বলা হয় বাংলায় ফসলের জমি বা ফসলের ক্ষেত। এখানে দেওয়া হয়, এখানে ফসল চাষ করা হয় এবং এই জায়গাটা হচ্ছে কি এগ্রিফরেস্ট্রি, এখানে গাছপালা চাষ হয় এবং এই গাছগুলি মাটির উর্বরতা বাড়ায় এবং এটাকে বলা হয় ঘের ফার্মিং, এটা বাংলা বলা হয় ঘের। এখানে মাছের চাষ করা হয়, যেমন ফসলের ক্ষেতে যেমন ফসল চাষ করা হয় এখানে সেমন মাছ চাষ করা হয়। এখানে হাঁস মুরগিরও চাষ করা হয় সাথে। হিউম্যান ওয়েলফেয়ার, আমাদের প্রজেক্টের গোল হচ্ছে হিউম্যান ওয়েলফেয়ার ডিপেন্ডস অন হিউম্যান অ্যান্ড নেচার। মডার্ন ইন্টিগ্রেটেড ফার্মিং টেকনোলজিস represent a sustainable agriculture practice that combine various components of farming which optimize productivity and efficiency. Okay, তুমি কি বায়োগ্যাস সম্পর্কে বলো? বায়োগ্যাস হলো এমন একটা জিনিস যাতে ময়লা পচা জিনিস মিলে বেশ কিছুদিন পরে হয় বায়োগ্যাস। এটা দিয়ে আমরা রান্না করতে পারি, চুলা জ্বালাতে পারি, ইঞ্জিন চালাতে পারি। এই যে আমরা এখানে মানুষ এখান থেকে ডাস্টবিনে আমরা ময়লা ফেলি, সেখান থেকে একটি ট্রাক এসে ময়লাগুলো নিয়ে ওয়েস্ট ডিসপোজাল এরিয়াতে নিয়ে যায়, সেখান থেকে একটি পাইপের মধ্যে দিয়ে বায়োগ্যাস প্ল্যান্টে যায়, সেখান থেকে ফার্টিলাইজার প্ল্যান্টে যায়, সেখান থেকে কৃষিকাজ সাহায্য করে। আর এই পাইপ থেকে সিলিন্ডারে গিয়ে সেখান থেকে রান্নার কাজে সাহায্য করে। আর সিএনজি স্টেশনে এখানে গাড়ি আসে, সেইগুলো ফিলিং করে। আর এই বাসায় আরো একবার গ্যাস আসে। বাড়ি ঘরে মানুষরা থাকে এবং মানুষের রান্না করার পর যে উৎকৃষ্ট অংশগুলো থাকে সেগুলো মানুষ ডাস্টবিনে ফেলে দেয় এবং ট্রাক এসে সেই ময়লাগুলো ওয়েস্ট ডিপোজিশনাল এরিয়াতে ফেলে দেয়। এরপর সেটা ওয়েস্ট প্রসেসিং জানে এসে এটা প্রসেস হয় এবং সেটা বায়োগ্যাস প্ল্যান্টে যায়। এই বায়োগ্যাস প্ল্যান্টে গিয়ে এটা মাইক্রো অর্গানাইজেশনের সঙ্গে মিশে ডিকম্পোজ হয়। এই ডিকম্পোজ হয়ে সেটা একটি গ্যাসের তৈরি হয়, যে গ্যাসটির নাম মিথেন গ্যাস। সেই গ্যাসটি সিএনজি স্টেশন, বাসাবাড়ি ইত্যাদি জায়গায় যায় এবং যে স্লারিগুলো থাকে বায়োগ্যাস প্ল্যান্টে সেগুলো বায়োফার্টিলাইজার প্ল্যান্টে আসে এবং জৈব সার তৈরি করে, যেটা আমাদের কেমিক্যাল সারের ব্যবহার কমায় এবং জমিতে ফসল ফলায় বেশি হয়। মানুষেরা ডাস্টবিনে খাবারের ময়লাগুলো ফেলে দেয়, তারপর একটি ট্রাক এসে ময়লাগুলো এনে ওয়েস্ট ডিসপোজাল এরিয়াতে ফেলে দেয়। তারপর এটা ক্র্যাশ হয়ে ওয়েস্ট প্রসেসিং জোনে চলে যায়। তারপর এটা একটি পাইপের মাধ্যমে বায়োগ্যাস প্ল্যান্টে যায়। তারপর এটা মাইক্রো প্ল্যান্ট দিয়ে মিথেন গ্যাস তৈরি হয়। বায়োগ্যাসের প্ল্যান্টের কিছু একটা অংশ এটা বায়ো ফার্টিলাইজার প্ল্যান্টে চলে যায়, এটা সার হিসেবে। তারপর এইগুলা কৃষিকাজে ব্যবহৃত হয়, ফসল ফলায়, গাছগুলোকে বড় করে। তারপর এই মিথেন গ্যাসটা এসে গিয়ে সিলিন্ডারে যায়, তারপর সিএনজি স্টেশনে ফুয়েলের কাজ করে। তারপর আবার ঘরে এসে রান্না বাড়ার চুলার কাছে হিটার ব্যবহার করা হয়। এটা হচ্ছে পানি দূষণ। পানি দূষণ বিভিন্নভাবে হয়ে থাকে, এর মধ্যে আমরা 5টি কারণ তুলে ধরেছি। যেমন শিল্প কারখানা দূষিত পানিগুলো সরাসরি নদী নালায় ফেলা হচ্ছে, এই জন্য নদী নালা হচ্ছিল দূষিত হয়ে যাচ্ছে। যেমন ঢাকা শহরে রয়েছে বুড়িগঙ্গা নদী ও তুরাগ নদী, এই দুটি নদীর পাশে রয়েছে অনেক কলকারখানা। এই কলকারখানাগুলো দূষিত পানি, ময়লা আবর্জনা এগুলো সব কিছু সরাসরি এই নদীতে ফেলা হচ্ছে। দূষিত ময়লা আবর্জনাগুলো সরাসরি বংশায় নদীতে যাচ্ছে, এই জন্য ওই নদীটাও দূষিত হয়ে যাচ্ছে।
2 নম্বর সিওরেজ প্ল্যান্ট সিস্টেম। বাংলাদেশ ঢাকা শহরে প্রায় 1.5 কোটি মানুষ বসবাস করে। এই মানুষগুলোর সিওরেজ প্ল্যান্ট সিস্টেম ড্রেনের মাধ্যমে সরাসরি ওগুলা সব নদীতে চলে যাচ্ছে, এই জন্য নদীগুলো দূষিত হয়ে যাচ্ছে। পূর্বে কিছু বছর আগে হাতিরঝিলে এই সিওরেজ মাধ্যমে ওই হাতিরঝিলে পানিগুলো কালো কুচকুচে দূষিত হয়ে যাচ্ছিল, এই জন্য ওইখান থেকে যাতায়াত করা সম্ভব হচ্ছিল না। Hello, I am Adiyal Abdullah and this is Tayyar Akbar. Today me and my teammates will present our project on sustainable energy through waste management. Let's start. So you can see a city where is people full of cars, cities, buildings and dustbins. But what is this? This is the main question. This is a type of dustbin that senses humans. See, if I open it, if I go in there, it will open by automatically, and if I go and close, it will close again. See, now I go again, it will open again. So why did I build this dustbin? I built this dustbin for this city because I observed that my people of my country does not like to use dustbin, and they throw rubbish everywhere in the roads. Buildings. That's why we invented this dustbin, that the people will be eager and interested to throw rubbish in this type of dustbin that will open automatically when they come here. That's why I invented this dustbin. You see, I observed in my country that my people does not like to use rubbish in the dustbin. So that's why it will open automatically, and if the sensor is suspension killer, and is typically with the sensor of your blood circular, it will sense the observation and it will open automatically with the board. I am telling about the summary of our project. In this project, we use many green areas for taking the carbon dioxide. We give many factories because of the factory is very necessary to fulfilling our daily needs. We are given plants to observe the carbon dioxide and give us oxygen. The oxygen is very important for the animals. We also give there many windmills and solar panels for generating electricity. The electricity is used in factories, buildings and villages. But when foggy weathers come, we cannot use solar panels. That's why we are mainly using windmill, and some energy is also saved in a battery that will run for 3 days. We also use solar in cars for the running the cars. If there is foggy weather, we use batteries for the cars. We also store the rainwater. When it's rain, we are storing the water from the pipe here, and the windmills are growing. Through this project, I tried to overcome the situation. It is in our country we are cutting trees for building lands and farmlands. So I give her many trees to recover this situation, and I tried to use the nature maximum to make an eco-friendly environment. Thank you. গুড মর্নিং, আমাদের প্রজেক্টটি পরিদর্শন করার জন্য ধন্যবাদ। তো আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ সোলার অপারেটেড গার্ডওয়েল অফ সাস্টেইনেবল ওয়াটার এক্সেস। তো এখানে আমাদের টিমে আছে আমি সাব্বির প্রতাপ সাহা, আমি শাহরিন নাজার। তো এখানে আমাদের কোনো অঞ্চলে পানির সংকট দেখা যায়, পানি ও বিদ্যুতের। এজন্য আমরা চিন্তা করেছি আমরা পানি ও বিদ্যুতের যে জায়গায় সংকট দেখা যায় তা আমরা দূর করব। এজন্য আমরা এখানে বাড়ি আছে, এখানে আমরা সংকট দূর করছি এবং পানির মাধ্যমে দূর করছি। এজন্য আমরা কিছু স্টেপ এখানে দেখেছি। প্রথমে হচ্ছে স্থান নির্বাচন, মানে টার্গেট এরিয়া। আমরা একটি স্থান নির্বাচন করব যেখানে হাইড্রোলজিক্যাল এরিয়া হবে, সেখানে পানি থাকবে এবং সেখানে জলও থাকবে এবং সেখানে সূর্যের আলো পাওয়া যাবে। এখানে কি কম্পোনেন্টস গুলো হলো স্টোরেজ ট্যাঙ্ক, সেখানে ইলেকট্রিক তারপর হলো কুকুরন ইত্যাদি হলো আমাদের কি কম্পোনেন্ট। সৌর প্যানেল স্থাপন, সর্বাধিক সূর্যের আলো পাওয়া যায় এমন স্থানে সৌর প্যানেল স্থাপন করতে হবে। সৌর শক্তি দ্বারা চালিত চার্জ কন্ট্রোলার এবং ব্যাটারি সিস্টেমের মাধ্যমে আমরা প্যানেল সংযুক্ত করব। 5
উজালো নাই, তার জন্য আমরা টর্চ দিয়ে দেখাচ্ছি। এছাড়া আমাদের জল সংরক্ষণ ও বিতরণ করতে হবে। গ্র্যাভিটি ভিত্তিক বিতরণের জন্য আমাদের একটি উঁচু স্থানে জল স্টোরেজ ট্যাঙ্ক স্থাপন করতে হবে। এছাড়া আমাদের সম্প্রদায়ের ব্যবহারের জন্য ট্যাপ ইনস্টল করতে হবে। এটি হলো স্টোরেজ ট্যাঙ্ক। এখান থেকে আমাদের সব জায়গায় এই পাইপের মাধ্যমে আমরা পানি নিব। গুড মর্নিং। আমাদের গ্রুপে আছি আমি ইম্মানুয়েল এবং আমি অঙ্কন। আমাদের প্রজেক্টের নাম সাস্টেইনেবল আরবান মডেল হারমোনাইজিং হিউম্যান ডেভেলপমেন্ট এন্ড নেচার। আমরা একটি টেকসই শহরের মডেল তৈরি করেছি যেটা সৌরশক্তি, বায়ুশক্তি এবং জলবিদ্যুৎ শক্তি দিয়ে পরিচালিত। প্রশ্ন আসতে পারে যে আমরা এরকম টেকসই শহর কেন চিন্তা করেছি। আমরা এটি চিন্তা করেছি কারণ ধারণা করা হচ্ছে যে 2050 সালে 56% মানুষ শহরে বাস করবে, যার কারণে প্রকৃতির খুব ক্ষতি হবে। আমাদের এই প্রজেক্ট সৌরশক্তি এবং বায়ুশক্তি এবং জলবিদ্যুৎ শক্তি দিয়ে পরিচালিত। এখন দেখা যাক সৌরশক্তি কিভাবে কাজ করে। সৌর প্যানেল হলো এমন একটি বিশেষ যন্ত্র যা সূর্যের আলোকে বিদ্যুতে পরিণত করে। এই বিদ্যুৎ আমাদের ঘরের আলো, ফ্যান এবং অন্যান্য যন্ত্র চালু করতে সাহায্য করে। এমনকি সোলার প্যানেলের সাহায্যে আমরা মেট্রো রেল স্টেশন অথবা গাড়ি চার্জ করার জন্য ব্যবহার করতে পারি। আমাদের প্রজেক্টের থিম হলো হারমোনি বিটুইন হিউম্যান এন্ড ন্যাচারাল এনভায়রনমেন্ট। এখানে আমাদের প্রজেক্টে একটি পরিবেশ বান্ধব শহর দেখা যাচ্ছে যেখানে সবকিছুই আছে। এখানে আমাদের সর্বপ্রথম জিনিসটি হলো গাছ। স্যার, এই গাছ আমাদের জন্য অনেক উপকারী। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং আমাদের কার্বন ডাই অক্সাইড শোষণ করে। বেশি বেশি গাছ লাগালে আমাদের পরিবেশ শীতল থাকে। গাছ লাগালে আমাদের যে বাসাবাড়িতে এসি ব্যবহার করা হয় সেটির ব্যবহার অনেক কমে যায়, ফলে বিদ্যুতেরও সাশ্রয় হয়। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বায়োগ্যাস। বায়োগ্যাসের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে ময়লাগুলো রয়েছে এগুলো রিসাইকেল করে আমরা একটি গ্যাস বানাতে পারি। এই গ্যাসটি মাত্র 45 দিনে তৈরি হয়ে যায়। এই যে লাল চেম্বারে দেখছেন, এখানে আমাদের বায়োগ্যাস তৈরি হচ্ছে। এই বায়োগ্যাসটি পুরো শহরে সার্ভিস দিতে পারে। এখানে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছি এগুলো আমরা যে সাধারণ ইট ব্যবহার করে থাকি সেই সাধারণ ইট কিন্তু আমরা ব্যবহার করিনি। এখানে আমরা ব্যবহার করেছি ব্লক ইট, এবং ব্লক ইট তৈরির জন্য আমাদের প্রয়োজন হয়েছে সিমেন্ট এবং বালু, এবং এটি কংক্রিটের মতো শক্ত হয়ে থাকে কারণ আমরা যে নর্মাল ইট তৈরি করি এটা আমাদের ইটের ভাটাতে অনেক ধোঁয়া উৎপন্ন হয় এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এতে আমাদের পরিবেশ নষ্ট হয় এবং তার পাশে যে গাছপালাগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা ব্লক ইট ব্যবহার করবো, তাতে আমাদের পরিবেশ ভালো থাকবে। আমরা বিদ্যুতের ব্যবহার অনেকাংশে কমাতে পারি। এখানে আমরা উইন্ড টারবাইন দেখতে পাচ্ছি। এই উইন্ড টারবাইনটা যখন বাতাস হয় তখন বাতাসের মাধ্যমে ঘুরে তখন এখানে বিদ্যুৎটা উৎপন্ন হয়। এই গিয়ার বক্স, এখানে গিয়ার বক্স আছে। এই গিয়ার বক্সের ভিতরে অনেক হাই টর্কের মোটর থাকে। সেই মোটরগুলো লো টর্কে কনভার্ট করে এই মোটরে পাঠায় দেয়। তারপর এটাকে বিদ্যুতে আমরা এক জায়গায় স্টোর করবো। এরপর আমরা দেখতে পাচ্ছি বিল্ডিং এর ছাদে এখন লাইট ল্যাম্পে সোলার প্যানেল। এই সোলার প্যানেলগুলো আমাদের শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। তাই আমরা এগুলোকে এইটা আর এটা যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটাকে আমরা এই জায়গায় স্টোর করব। স্টোর করার পর আমরা এটাকে থাম্বের মাধ্যমে বাসাবাড়িতে ব্যবহার উপযোগী অ্যাম্পিয়ার ভোল্টেজ বাড়িয়ে ছড়িয়ে দিব। এভাবে আমরা আমাদের পরিবেশকে আমাদের দূষণমুক্ত পরিবেশ বানাতে পারি। আবার আমরা আমাদের অনেক কলম ব্যবহার করতে হয় প্রতিদিন। তাই আমরা একটা কলম আবিষ্কার করেছি। এই কলমটি ম্যাজিক পেন। এই কলমটির ভিতর একটি বীজ দেওয়া থাকে যা আমাদের একটা নতুন গাছের উপহার দিয়ে যায়। এই কলমটি ব্যবহার করার পর এটা মাটিতে মিশে যায়। এভাবে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি। নাম হলো দ্য হিউম্যান নেচার রিলেশনশিপ এন্ড ইটস ইমপ্যাক্ট অন হেলথ। এখানে আমরা দুটি লাইভ দেখিয়েছি। একটি হচ্ছে আরবান
লাইফ, এটি হচ্ছে ন্যাচারাল লাইফ। ন্যাচারাল লাইফের মানুষরা তারা সবজি চাষ করে, তারা নিজেদের চাষ করা সবজি নিজেরা খায়, তাই এটা ফ্রেশ থাকে এবং তাদের স্বাস্থ্য ভালো থাকে। এখানে একটি লেক আছে, এই লেকের পানিটি আসে ঝর্ণা থেকে। তারা এই লেকের পানিতে মাছ চাষ করে এবং এই লেকের পানি ব্যবহার করে এবং পান করে, তাই তাদের স্বাস্থ্য ভালো থাকে। এখানে একটি খেলার মাঠ আছে যেখানে কিনা গ্রামের ছেলেমেয়েরা খেলাধুলা করে এবং খেলাধুলা করলে তাদের সুস্থতা থাকে এবং তারা পরিপূর্ণভাবে বেড়ে উঠতে পারে। এখানে অনেক গাছ আছে এবং একটি পাহাড় আছে যেখান থেকে তারা হচ্ছে ফ্রেশ বাতাস পায় এবং তাদের অসুখ হলে তারা এইসব গাছ থেকে, মানে কিছু ঔষধি গাছ আছে যেগুলো থেকে তারা ঔষধ বানিয়ে খেয়ে থাকে। এখানে আছে আরবান লাইফ, এখানে একটি পানির ট্যাঙ্ক আছে। এই পানির ট্যাঙ্ক থেকে পানি বিশুদ্ধ হয়ে প্রতিটি ঘরে ঘরে যায়। এই প্রতিটি ঘরে ঘরে যাওয়ার সময় যে পাইপ দিয়ে যায় পানিটা, সেই পাইপে অনেক ডাস্ট থাকে, যে ডাস্টগুলো ওই পানির সাথে মিশে যায় এবং পরবর্তীতে ওইসব শহরের লোকেরা এই পানি পান করে এবং প্রায় সময় অসুস্থ হয়ে যায়। এখানে একটি নেটওয়ার্ক টাওয়ার আছে। আমাদের জন্য এখন মোবাইল খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই মোবাইলেরও কিছু খারাপ দিক আছে। মোবাইল চালানোর জন্য আমাদের দরকার নেটওয়ার্ক, আর এই নেটওয়ার্ক টাওয়ারটিও নেটওয়ার্ক প্রোভাইড করে, বাট প্রোভাইড করার সময় একটি থেকে একটি রশ্মি বের হয় যেটা কিনা আমাদের শরীরের জন্য খুবই খারাপ। এখানে একটি পেট্রোল পাম্প আছে। শহরের গাড়িগুলো এখান থেকে পেট্রোল, ডিজেল, অকটেন নিয়ে থাকে এবং এই পেট্রোল, ডিজেল, অকটেন নিয়ে যখন তারা গাড়ি চালায় তখন শহরে অনেক দূষণ হয়, কারণ এদের পিছন থেকে এক ধরনের স্মোক বের হয় যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখানে একটি পার্ক আছে যেখানে শহরের ছেলেমেয়েরা খেলাধুলা করে। এই পার্কটার পরিসরটি কম হওয়ায় এই পার্কে তারা যে খেলে তাদের পরিপূর্ণ খেলা হয় না এবং তারা পরিপূর্ণভাবে বেড়ে উঠতে পারে না। এখানে একটি ফাস্টফুডের দোকান আছে। শহরের মানুষরা প্রায় সময় ফাস্টফুডের দোকান থেকে অনেক কিছু খেয়ে থাকে যা কিনা আমাদের শরীরের জন্য ক্ষতি করে এবং তারা অসুস্থ হয়ে হসপিটালে চিকিৎসা নেয়। এর থেকে বোঝা যায় যে শহরের পরিবেশ থেকে গ্রামের পরিবেশে বাস করা ভালো। থ্যাংক ইউ। আমার নাম আব্দুল্লাহ আল রাফি, আমার রোল 23, আমি 4 লাউন্সে পড়ি। আজকে আমরা একটি প্রজেক্ট বানিয়েছি, যে প্রজেক্টটিতে আমরা বাসার কিছু ফেলে দেওয়া জিনিস এবং মা বাবার সাহায্যে কিছু জিনিস কিনে নিয়ে এই প্রজেক্টটি তৈরি করেছি। বর্তমান সময়ে আমাদের পৃথিবীতে অনেক সমস্যা ও প্রাকৃতিক সম্পদের অভাব, নানান জিনিসের সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যাগুলো দূর করতে আমাদের প্রজেক্টটিতে আমরা কিছু জিনিস করেছি। মূলত এই প্রজেক্টটিতে আমরা একটি সুন্দর ও স্মার্ট স্বাস্থ্যকর ভবিষ্যৎ তৈরি করার চেষ্টা করেছি। এই প্রজেক্টে আমরা একটি পয়েন্ট রেখেছি। একটি শহরে কিন্তু অবশ্যই একটি পয়েন্ট থাকা দরকার, কারণ একটি শহরে যদি পয়েন্ট না থাকে তাহলে কিন্তু বৃষ্টিপাত হলে এই পয়েন্টে গিয়ে সকল পানি জমা হবে। আবার যদি এই শহরে আগুন লাগে তাহলে কিন্তু আমরা এই পয়েন্ট থেকে পানি নিয়ে সকল মানুষকে আগুন থেকে রক্ষা করতে পারি। আবার এই পয়েন্টে আমরা মাছ চাষ করতে পারি। মাছ চাষ করার ফলে আমরা এই শহরের সকল মানুষের মাছের চাহিদা পূরণ করতে পারি। আরেকটা জিনিস হলো, আমরা এখানে সব জায়গায় সোলার প্যানেল ব্যবহার করেছি। সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়, কিন্তু সেটা সৌরশক্তি দিয়ে। সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করার কারণে আমাদের বিদ্যুৎ উৎপাদন করার খরচটা অনেক কম পড়ে, কারণ আমরা যখন সাধারণভাবে বিদ্যুৎ উৎপাদন করি তখন আমাদের যন্ত্র ও কাঁচামাল কিনতে হয়, কিন্তু যখন আমরা সোলার প্যানেলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করি তখন আমাদের কাঁচামাল কিনতে হয় না, শুধু যন্ত্র কিনতে হয়। সেজন্য আমাদের কাঁচামাল কেনার খরচটি বেঁচে যায়। আরেকটা জিনিস হলো, আমরা এখানে ওয়াইন্ড পাওয়ার প্ল্যান্ট ব্যবহার করেছি। ওয়াইন্ড পাওয়ার প্ল্যান্ট ব্যবহার করা যখন বর্ষাকাল থাকে তখন কিন্তু আকাশ মেঘলা
না থাকে তখন কিন্তু আমরা সূর্যের আলো পাবো না, আর সূর্যের আলো না পেলে কিন্তু আমরা সোলার প্যানেলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো না। তাই আমরা রেখেছি ওয়াইন্ড পাওয়ার প্ল্যান্ট। ওয়াইন্ড পাওয়ার প্ল্যান্ট থাকলে আমরা বাতাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। আরেকটা জিনিস হলো সোলার মোশন সেন্সর লাইট। সোলার মোশন সেন্সর লাইট হলে আমাদের শহরে যখন ডাকাত ঢুকবে তখন কিন্তু আমাদের ডাকাতের হাত থেকে পুরো শহরকে বাঁচিয়ে রাখতে হবে। তাই আমরা ব্যবহার করেছি সোলার মোশন সেন্সর লাইট। আমরা ব্যবহার করেছি আমাদের প্রজেক্টের আরেকটি কারণ হলো ভূমিকম্প আর ভূমিকম্পের অ্যালার্ম। আমাদের প্রজেক্টটি মানে আমার শহরটি যদি নড়ে তাহলে আমাদের প্রজেক্টটিতে একটা অ্যালার্ম বেজে উঠবে। থ্যাংক ইউ। Subscribe for more videos. Your support helps me create more content. Thanks for watching.